ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন প্রণোদনার সুপারিশ সিপিডি। সব খাত সমান সুবিধা না পাওয়ায় বৈষম্য বাড়ার আশঙ্কা। পিকে হালদারকে পালাতে সহায়তাকারী কর্মকর্তাদের তালিকা চায় হাইকোর্ট। দুদকের পদক্ষেপ জানাতে নির্দেশ। পতন কাটিয়ে মূল্যসূচকের বড় উত্থান দুই স্টক এক্সচেঞ্জে। ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। করোনায় অর্থনীতি পুনরুদ্ধারে ক্ষুদ্র ও মাঝারি খাতগুলো সমান সুবিধা না পাওয়ায় বৈষম্য বাড়ার আশঙ্কা করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থার গবেষণায় উঠে আসে এ তথ্য। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তা ও অপ্রাতিষ্ঠানিক খাতের জন্য নতুন প্রণোদনার সুপারিশ করে সিপিডি। করোনা সংক্রমণের কারণে গেল বছরের মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের আমদানি রপ্তানি থেকে শুরু করে প্রায় সব ধরনের ব্যবসা বাণিজ্য। এর প্রভাব পড়ে তৈরি পোশাক থেকে শুরু করে বড় ছোট সব খাতে। সিপিডির গবেষণায় বলা হয়, করোনা থেকে পুনরুদ্ধারে সরকারের ঘোষিত প্রণোদনা সব খাতে সমানভাবে বিতরণ হয়নি। বিতরণ করা প্রণোদনা টাকা কারা পাচ্ছেন আর কতটুকু অনাদায়ী থাকার আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে সার্বিক পর্যালোচনার তাগিদ দেয় সংস্থাটি। সরকারের যে ব্যয়, সে ব্যয় কমে গেছে। আমরা দেখেছি যে এক্সপোর্ট নেতিবাচক অবস্থায় আছে এবং আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট অফটেক যেটা আছে সেই অফটেক কমে গেছে। আলোচনা আরও বলা হয়, করোনার সংকটে বাজেট ঘাটতি জিডিপি 6.5% উন্নীত করার সুপারিশ থাকলেও সরকারের আয়ের তুলনায় ব্যয় কমে গেছে। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ থাকার পরেও তা কাজে না লাগিয়ে সরকারের ব্যয় সংকোচন করা হয়েছে। ব্যাংকের যারা দুর্বল অবস্থানে আছেন তাদেরকে উপরে ভিত্তি করে কিন্তু আমরা প্রণোদনা প্যাকেজ চালাতে পারবো না। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আরো বেশি বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে এই ধরনের জায়গাগুলোকে আমরা আরেকটু সংহত করতে পারি। রিকভারির একটা ভিন্নতা রয়েছে, একই ধারায় একই গতিতে সবাই এগোতে পারবে না। এর ফলে একটি চিন্তা এবং উদ্বেগের বিষয় হচ্ছে যে এখানে বৈষম্য হয়তো বাড়বে। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ব্যাংক ব্যবস্থায় বর্তমানে 3 লাখের বেশি খেলাপি রয়েছে। ইচ্ছাকৃত খেলাপি রোধে প্রণোদনা ঋণের মেয়াদ সুনির্দিষ্ট করার আহ্বান জানায় সিপিডি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারকে পালাতে সহায়তাকারী ইমিগ্রেশন, পুলিশ ও দুদকের কর্মকর্তাদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পিকে হালদার মামলায় আসামিদের জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে দুদকের পদক্ষেপ জানতে চেয়েছে আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের আদালত এ আদেশ দেন। এর আগে পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদ্ঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তালিকা জমা দিতে আগামী 15 মার্চ দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে। আদালত বলছেন, 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের 3টি বিভাগের কর্মকর্তারা কেন আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদ্ঘাটনে ব্যর্থ হলো সেটা সবার জানা প্রয়োজন। এবারে শেয়ার বাজারের খবর। 2 দিনের পতন কাটিয়ে আবারও ঊর্ধ্বমুখী দুই স্টক এক্সচেঞ্জ। সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে ঢাকার শেয়ার বাজারে। পাশাপাশি ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা এবং দর বেড়েছে 64 প্রতিষ্ঠানের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 287 পয়েন্ট। সোমবার লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 97.44 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5545 পয়েন্টে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয়েছে 1082 কোটি 27 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 280 কোটি 61 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 351টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 226টির, কমেছে 34টির এবং অপরিবর্তিত আছে 91টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় আজও প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং তৃতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট, দ্বিতীয় ফরচুন শুজ এবং তৃতীয় অবস্থানে মাইডাস ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 287.02 পয়েন্ট, লেনদেন হয়েছে 39.91 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হলগুলোর জন্য 1000 কোটি টাকার পুনর্অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন ও নতুন হল নির্মাণে 5 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে জানানো হয়, এখন থেকে নতুন সিনেমা হল নির্মাণ ও পুরনো হল সংস্কারে 5% সুদে ঋণ পাবেন বিভাগীয় এলাকার হল মালিকরা। আর বিভাগের বাইরে জেলা উপজেলার হল মালিকরা ঋণ পাবেন 4.5% সুদে। প্রথম বছর এই ঋণের কোনো কিস্তি দিতে হবে না ঋণ গ্রহীতাদের। ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ সময় পাবে 8 বছর। এদিকে গতকাল জারি করা আরেক প্রজ্ঞাপনে প্রভিডেন্ট ফান্ডে রাখা অর্থের লভ্যাংশকে সুদ বা ইন্টারেস্ট না বলে প্রফিট বা মুনাফা বলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে। করোনা মহামারীতে ছোট হলো জাপানের অর্থনীতি। গেল অর্থ বছর শেষে সংকুচিত হয়েছে 4.8%। 40% শিক্ষার্থী সরকারের মাধ্যমিক স্কুলে সেবা নিয়ে অসন্তুষ্ট। সোমবার সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ SSRCর এক গবেষণায় এ তথ্য উঠে আসে। রাজধানীর শেরেবাংলা নগরে NEC সম্মেলন কক্ষে এক সেমিনারে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় পরিকল্পনা মন্ত্রী M.A. মান্নান বলেন, দেশে বিভিন্ন বিষয়ে মৌলিক গবেষণার ঘাটতি রয়েছে। জনবান্ধব এবং প্রয়োজনের সাথে মিল রেখে গবেষণা কাজে অর্থ বরাদ্দ বাড়াতে সরকার প্রস্তুত আছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে আমাদের অত্যধিক আমরা পেছনে আছি, এখন অস্বীকার করা যাবে না। এটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের যে তালিকা মাঝে মাঝে যারা প্রকাশ করে, তারা যেহেতু প্রকাশ করে চোখের সামনে আসে, একটা মূল্য আছে, সেখানে আমাদের খুব একটা ভালো অবস্থানে আমরা নই মনে হয়। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর নির্বাচন 5 মে অনুষ্ঠিত হবে। 2021 থেকে 23 মেয়াদের এই নির্বাচনের জন্য রোববার তফসিল ঘোষণা করেছে FBCCI নির্বাচন পরিচালনা বোর্ড। তফসিল অনুযায়ী আগামী 6 মার্চের মধ্যে FBCCI সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে। 13 মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং অভিযোগ এবং প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে 24 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী পরিচালক পদে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই বাছাইয়ের শেষ দিন 31 মার্চ। আগামী 5 মে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত পরিচালক পদে সাধারণ সদস্যদের ভোট গ্রহণ হবে। এরপর 9 মে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন বেশিরভাগ নির্মাণ শ্রমিক। এতে বাড়ছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেকেই। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বলছে, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। শ্রমিকদের অধিকার রক্ষায় স্মার্ট কার্ডের মাধ্যমে তথ্য ভান্ডার তৈরির কথাও ভাবছে অধিদপ্তর। বিল্ডিং কোড অনুযায়ী কাজের সময় একজন নির্মাণ শ্রমিকের হেলমেট, গ্লাভস, নিরাপত্তা বেল্ট, বুট সহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের কথা থাকলেও তার কিছুই সরবরাহ করে না নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এতে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। এদিকে ভবন নির্মাণের সময় নিরাপত্তা বেষ্টনী না দেয় ইট, লোহা সহ নানা ধরনের ভারী জিনিস পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরাও। এখানে কোনো সাইড প্রোডাকশন দেয় না এবং করে না, এইভাবে তারা কাজ চালায় যায়। হ্যাঁ, সাধারণ মানুষ মারা যাচ্ছে, কোনো একটা যে সাপোর্টিং দিব এটা কিছুই করে না তারা। সাধারণ সময় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা এটা পার পেয়ে যায়, হইলো টাকা পয়সা সামাজিকভাবে এটা মেনটেন করে, এটা তো এই জন্য এরা বিল্ডিং কোড মানে না যে টাকা পয়সা ম্যানেজ করা যায়। সমস্যা কি? ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের পরিসংখ্যান বলছে, গেল 13 মাসে নির্মাণ কাজ করতে গিয়ে মারা গেছেন 94 জন শ্রমিক, আহত হয়েছেন অন্তত 50 জন। বেশিরভাগ শ্রমিককে শ্রম আইনের আওতাভুক্ত না। প্রথমত সমস্ত নির্মাণ শ্রমিককে শ্রম আইনের আওতায় আনা। বিল্ডিং কোডে যে সমস্ত সুরক্ষার বিষয় বলা আছে, শ্রম আইনেও কিন্তু সুরক্ষার বিষয় বলা আছে। এই দুইটাকে মিলিয়ে
এইটা এখানে তদারকির একটা ব্যবস্থা খুব জোরদার করা দরকার, একটা আলাদা টাস্ক ফোর্স করা দরকার। এদিকে লোকবল সংকটের কারণে নির্মাণাধীন ভবনের নজরদারি বাড়াতে পারছে না বলে দাবি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের। স্মার্ট কার্ড তৈরি করার জন্য আমরা একটা প্রজেক্টের চিন্তা করছি এখনো, এবং এটা আমাদের উপর থেকেও নির্দেশনা আসছে। সেফটি এনশিওর করার জন্য আমাদের সেফটি সেকশনের লোকজন অত্যন্তই কম। যে বর্তমানে অর্গানোগ্রামে যা আছে 101 জন, সেখানে আমরা কাজ করছি মাত্র 43 জন। ভবিষ্যতে আমরা যে অর্গানোগ্রাম আছে সেখানে প্রায় 302 জন সেফটি অফিসারকে রাখা হয়েছে, তারা ইঞ্জিনিয়ার। আমার মনে হয় যে তারা আসলে আমরা আরেকটু নিবিড়ভাবে সেগুলি কাজ করতে পারবো। কোনো নির্মাণ শ্রমিক কাজের সময় দুর্ঘটনার শিকার হলে তাদের জন্য 10,000 টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি হলেও 2020 সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের অর্থনীতি সংকুচিত হয়েছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী করোনার ধাক্কায় 2020 সালে জাপানের সার্বিক অর্থনীতি কমেছে 4.8 ভাগ। 2009 সালের পর এটি দেশটির প্রথম অর্থনৈতিক মন্দা। এর আগে তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল আরও বেশি, 5.3 ভাগ। অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ছিল 3%। করোনার প্রভাবে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়াই এই মন্দার প্রধান কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে গত বছরের মাঝামাঝি থেকে অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধি এবং বৈদেশিক বাণিজ্যে গতি ফিরে আসায় মন্দা কাটাতে শুরু করেছে জাপান। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 84 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 120 টাকা 97 পয়সায়। ইউরো দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 105 টাকা 11 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 22 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 22 টাকা 74 পয়সায়। দর অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের, বিনিময় হচ্ছে 23 টাকা 23 পয়সায়। কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 282 টাকা 51 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 21 টাকা 15 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন প্রণোদনার সুপারিশ সিপিডির, সব খাত সমান সুবিধা না পাওয়ায় বৈষম্য বাড়ার আশঙ্কা। পিকে হালদারকে পালাতে সহায়তাকারী কর্মকর্তাদের তালিকা চায় হাইকোর্ট, দুদকের পদক্ষেপ জানাতে নির্দেশ। পতন কাটিয়ে মূল্যসূচকের বড় উত্থান 2 স্টক এক্সচেঞ্জে, ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে 1000 কোটি টাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।